গাইস সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আসতে একটু দেরি হয়ে গেল। ওয়েলকাম টু অন্ধকার এপিসোড 12 সিজন 1। হ্যাঁ, আজকাল আগের বার আসার কারণ অনেকেই জানতে চেয়েছেন, সেই কারণটি বলবে শান্ত ভাই। শান্ত ভাই কই? হ্যাঁ, আসেন নাই? দূর, আমি ভাবতে সরি আসছেন। উনি একটু তিনি চা খেতে গিয়েছেন, তো আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। আমার আম্মু আমার জন্য মজা করে খিচুড়ি রান্না করেছে, আমার একটা পছন্দের খাবার, তা খেয়ে আসলাম, এই জন্য একটু দেরি হয়ে গেছে। তো স্টুডিওতে চলে এসেছি। স্টুডিও আমাদের চেঞ্জ করা হয়েছে, এটা হচ্ছে আগের সপ্তাহ না করার একমাত্র কারণ। তো আজকে শুরু করতে চাচ্ছি। প্রথমে দেখি আমরা নামগুলো। এটা হচ্ছে এপিসোড 12 সিজন 1। তো আজকে আমরা এই দেখি কে কে আমাদেরকে ইমেল পাঠিয়েছেন। হৃদয়, মাহমুদ, রনি, সাইমা, জুয়েল, এইগুলো পড়া হয়েছে। তো যে কটা নতুন ইমেল আসছে, আজকে কি ভাই ভূত সমগ্র করা উচিত হবে? আমি একটু ভাবছি। গাইস, এই যে শান্ত ভাই এসে বলেছে, তো আমি ওনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকে ভূত সমগ্র করা উচিত হবে কিনা। আসসালামু আলাইকুম। দীর্ঘ এক মাস পর চলে আসলাম নতুন ভিডিওর সাথে। ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অনেক ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছি, তার বেশ কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে আমরা আসলে নিয়মিত ভিডিও দিতে পারছি না, কারণ আমরা পরীক্ষা নিয়ে ব্যস্ত। আমাদের যে এস এম ওয়াফি, তিনি তার এই মাসেই বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে, অর্থাৎ এই মাসের এটাই শেষ অন্ধকার ভিডিও। আসলে আমরা অন্ধকার, আর দ্বিতীয় কারণটি হচ্ছে স্টুডিও চেঞ্জ, যেটা আমরা নতুন একটি জায়গায় করেছি। আগের জায়গাটি বেশ অনেক কোলাহল ছিল, অনেকজন মানুষের কথা শোনা যেত, আপনারা শুনতেন একটু পর পর চিল্লি আরও বিভিন্ন শব্দ। তার জন্য আমরা স্টুডিওটি চেঞ্জ করেছি। তৃতীয়ত, এটাই হয়তো বা আমাদের এই মাসের লাস্ট অন্ধকার হবে, তাই আমরা একটু স্পেশালি কিছু ভাবছিলাম। আর এগুলোর জন্যই হয়তোবা অনেক দিন ধরে আমরা ইনঅ্যাক্টিভ, এবং ডিসেম্বর মাসে আপনারা আশা করি 2 দিন বা 1 দিন পর নিয়মিত ভিডিও দেখতে পারবেন, কারণ ওই টাইমে আমাদের ফ্রি টাইম থাকবে। এবং আমরা বেশিরভাগ সময় কাটাবো কোথায়? আমাদের স্টুডিওতে। তো যাই হোক, আমরা চলে আসলাম এপিসোড 12 সিজন 1 নিয়ে। দেখা যাক কি হয়। আর গত এপিসোডে আপনাদের ভালো সমর্থন পেয়েছি আমরা। মোটামুটি 600-র কাছাকাছি ভিউ হয়ে গেছে। তার জন্য আপনাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা এবং আপনাদেরকে ধন্যবাদ সমর্থন দেওয়ার জন্য। আসলে আমরা ভাবতে পারিনি যে এত দূর আমাদের এই অন্ধকার চলে যাবে। আমরা ভেবেছি সর্বোচ্চ 100-200 এরকম হবে, কিন্তু আপনারা ভালো সমর্থন দিচ্ছেন। তো অন্ধকার যতদিন সমর্থন পাবে ততদিন এগিয়ে যাবে। অন্ধকার শুরু করা হয় আপনাদের জন্যই। গাইস, আমাদের লাইভ ব্রডকাস্টের জন্য একটা ল্যাপটপ অথবা একটা কম্পিউটার অর্ডার দিয়েছি। তো কম্পিউটারটি কিছুদিনের মধ্যে এসে পড়বে, তো আপনারা আমাদেরকে লাইভ ব্রডকাস্ট করতে পারবেন এবং শুনতে পারবেন। এর নিয়ে শান্ত ভাইয়ের মতামতটা জানতে চাচ্ছি। তো লাইভ ব্রডকাস্ট করলে কি কি সুবিধা হবে? সুবিধা তো প্রচুরই আছে, এটা নতুন করে বলার কিছু নেই, কারণ আপনার বিভিন্ন পডকাস্টই শোনা থাকে। কিন্তু এটা একটা গুঞ্জন, আসলে এখন এটা শিওর না যে আমরা নিব কি না, কারণ আমাদের এখনো ভালো কম্পিউটার খুঁজে যাচ্ছি, প্লাস ক্রাইসিসও আছে। তার জন্য আমরা এখনো শিওর না, তবে আপনাদের জানিয়ে রাখলাম। তো আজকে বেশ অনেক কথা বলে ভিডিওর সময়গুলো চলে যাচ্ছে, আমরা আর দেরি করতে চাচ্ছি না। আজকে আপনাদের জন্য বেশ অনেক কিছু ঘটনা এবং নতুন জিনিস রয়েছে, রহস্য অনেক কিছুই। আজকের এপিসোডটি আশা করি আপনাদের ভালো লাগবে। ততক্ষণ আমি স্টুডিওর কাজগুলো সেরে নিই, কারণ নতুন স্টুডিও প্রচুর কাজ আছে। ততক্ষণ আপনারা ওয়াফি ভাইকে শুনতে থাকুন, ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ। আপনি চাইলে স্টুডিওর কাজটা করতে থাকুন, তো সেই সুযোগে আমি ইমেল সেগমেন্টে শেষ করে দিচ্ছি। তো একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি ইমেইলে। একটু আমার মনে হচ্ছে সাউন্ডে একটু সমস্যা হচ্ছে, তো একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। কিছুটা অদ্ভুত, কিছুটা অকল্পনীয়, কিছুটা অলৌকিক বা অনেকটা অমীমাংসিত,
আর এই চারও যেখানে একত্রিত বা মিলিত হয় বা শোনা যায় তা হলো অন্ধকার। প্রতি বৃহস্পতিবার রাত 10টায় only on Imperography. Please listen on your own risk. অন্ধকার with SM Wafi brought to you by ওয়ান পিস ছোট্ট বিরতির পরে ফিরে আসলাম। তো আমরা শুরু করছি আজকের স্টোরি। প্রথম ঘটনাটি হচ্ছে নাইট। ঠিক আছে, শুরু করছি। আমি হৃদয়, অন্ধকারের অতিথি। রাত তখন প্রায় 2টা। গ্রামের পুরনো বাড়ির চারদিক নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে বাঁশঝাড়ের হালকা হাওয়ায় শোষো শব্দ। নীলা পড়া টেবিলে বসেছে, শেষ পরীক্ষার জন্য পড়ছে। হঠাৎ বাইরের বাঁশঝাড় থেকে শব্দ এলো, অদ্ভুত খটখট শব্দ, খট খট। মনে হলো শুকনো বাঁশ কেউ ভাঙছে। প্রথমে নীলা ভেবেছিল হয়তো বাতাসে বাঁশের ঘষা, কিন্তু শব্দটা এবার স্পষ্টতর মনে হলো কারো পায়ের ধীরে ধীরে এগিয়ে আসা, খট খট খট। তার বুকের ভেতর ধূপ পুখানি বাড়লো। জানালা ফাঁক দিয়ে চাঁদের আলোয় এক ঝলক দেখতে পেল সাদা কাপড়ের ঢাকা লম্বা অবয়ব বাঁশঝাড়ের পাশে দাঁড়িয়ে আছে। মাথা ঘুরিয়ে ধীরে ধীরে যেন নীলার দিকে তাকালো। নীলা শুধু তাকিয়ে রইল, মুখ নেই, শুধু 2টা অন্ধকার গর্তের মতো চোখ। ভয় হাত পা অবশ। দরজা বন্ধ করতে গিয়ে উঠে দাঁড়াবে, তখন বাড়ির ভেতর থেকে শোনা গেল ফিস ফিস শব্দ। নীলা চমকে তাকালো সে, পিছনে কেউ নেই। হঠাৎ বাতাসের ঝাপটায় টেবিলের বাতিটা নিভে গেল। ঘরটা অন্ধকার, কেবল জানালায় চাঁদের আলোতে মেঝেটা লম্বা এক ছায়া নড়ল। ছায়াটা যেন নীলার দিকে এগোচ্ছে। গলার স্বর এবার আরো কাছে, নীলা দরজা খোলো। নীলা কাঁপতে কাঁপতে দরজার কাছে গিয়ে তাকালো। দরজার নিচের ফাঁক দিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকছে এক রাশ ঘন কুয়াশা। সে পিছিয়ে গেল, দেয়ালে টেকে এলো। হঠাৎ কর্কশ আওয়াজ, চির। দরজা ধীরে ধীরে খুলতে শুরু হলো। দরজার ফাঁক দিয়ে সাদা কাপড়ে ঢাকা অবয়ব ঢুকে এলো। এবার স্পষ্ট মাথা যেখানে থাকার কথা সেখানে কিছুই নেই, শূন্য। গহ্বরে ভেসে এলো হিমেল নিঃশ্বাস। নীলা নিজের চিৎকার করার আগে বাতাসটা ঘরের ভেতর ঘুরে এক ঠান্ডা ঝাপটা দিয়ে তার গলা চেপে ধরল। পরের দিন সকালে নীলার মা ঘরের দরজা অল্প খোলা পেলেন। ভেতরের টেবিলের ওপর খোলা খাতা, শেষ পাতায় কম্পমান অক্ষরে লেখা আছে, আমি এখন ওর সাথে আছি। নীলার কোনো খোঁজ এখনো মেলেনি। শেষ হাইলাইট, দ্য হররস ভূত স্টোরি। এটা কিছু লেখার নেই, তো কি বলবো আর, আমার কাছে এইসব নিয়ে কোনো জ্ঞান নেই, আর উল্টা পাল্টা কিছু বলবো না। ও আছে, একটা টুইস্ট আছে। আমার ছোটবেলায় ঘটা একটা নিজস্ব ঘটনা আমার অনেকদিন ধরে মনে পড়ছে। আমার অনেক ইচ্ছে হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি, কিন্তু এখন না। তো এখন কোনো বিরতিহীনভাবে আরেকটা ঘটনা শুরু করছি। আমি মাহমুদ, এটা ফার্স্ট এডি। আই হোপ ভালো লাগবে। কুয়াশার মধ্যে শেষ ট্রেন। শরতের গভীর রাত, ঘন কুয়াশা ঢেকে আছে গ্রামের প্রান্তের কোনো রেল লাইন। বহু বছর আগে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। স্টেশন ঘর ভেঙে পড়ে আছে ঝোপঝাড়ে ঢাকা। রতন গ্রামে একজন তরুণ মেলার থেকে ফেরার পথে শর্টকাট ধরলো ওই পুরনো রেল লাইন দিয়ে। চাঁদের আলোয় কুয়াশা হারিয়ে গেছে চারপাশে, কেবল ঝিঝির ডাক। হঠাৎ দূর থেকে শীষ বাজলো, লোহার চাকায় খটখট শব্দ, যেন কোনো স্টিম ইঞ্জিন ছুটে আসছে। রতন থমকে গেল। লাইনে ট্রেন তো বহু বছর আসছে না। কুয়াশা ভেদ করে ধীরে ধীরে দেখা দিল এক অদ্ভুত স্টিম ইঞ্জিন। কালো ধোঁয়ার মধ্যে সাদা হলদে আলো ঝলমল করছে। জানালার দিকে যাত্রীদের ছায়া, কিন্তু তাদের মুখ নেই, কেবল ফাঁকা গহ্বরের মতো কালো।
ট্রেন থামলো একদম তার সামনে। দরজার পাশে দাঁড়িয়ে আছে টুপি পরে এক বুড়ো গার্ড, মুখ ঢাকা ঘন ছায়। সে বরফের মতো ঠান্ডা ওটা বলল, টিকিট কেটে নাও। রতনের হাত কাঁপছে, সে পিছিয়ে যেতে চাইলে কিন্তু পা যেন মাটিতে আটকানো। গার্ড ধীরে ধীরে তার হাত বাড়িয়ে দিল, হাতটা কঙ্কালের মতো শুকনো। হঠাৎ ট্রেনের ভিতর থেকে শোনা গেল শত শত মানুষের একসাথে কান্নার শব্দ। জানালা অন্ধকারে লালচে চোখগুলো জ্বলে উঠলো। রতন মরিয়া হয়ে দৌড় দিল, পেছনে আরেকবার তাকাতেই পুরো ট্রেনটা কুয়াশার ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ভোরবেলা গ্রামে ফিরে এসে লোকজন সব বলল, বৃদ্ধরা নিঃশব্দে মাথা নেড়ে বলল, আজ ঠিক 50 বছর আগে এই লাইনে এক ভয়াবহ দুর্ঘটনায় শতাধিক যাত্রী মারা গিয়েছিল। সেই ট্রেন মাঝরাতে ফিরে আসে। আজও সেই পুরনো লাইনের রাত নামলে কেউ সাহস করে না, পা বাড়ায় না। তো একটা জিনিস লিখেছেন, দ্য এমিটেবিলি হরর লাভার্স আবার কি? হ্যাঁ, আপনার একটু ইংরাজি ঠিক করা উচিত। সরি, তোর মাইন্ডে আমি কিছু বলতে চাচ্ছি না, কিন্তু হররস বলতে কোনো কথা নেই। হ্যাঁ, যদি হয় তাহলে হবে হরর লাভার, ঠিক আছে? আর হরর লাভারও হয় না, হবে হরর স্টোরি লাভার। তো যাই হোক, মাইকটা অনেক ঝামেলা দিচ্ছে তো আজকে। গাইস, বিরতি দিয়ে দিচ্ছি। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মানুষের অভাব নেই। অতিরিক্ত মানুষ থাকলেও এখানে ভূতের কোনো কমতি নেই। 100% সত্য ঘটনা কোথাও খুঁজে পাওয়া যায় না। এমনকি যারা ঘটনা বলতে চান কিংবা পাঠাতে চান, তারাও জানেন না সত্য কোথায় পাঠানো যাবে। আমরা অনেক আবেগ, বিবেক এবং কৌতূহলী মানুষদের নিয়ে তৈরি করেছি একটি শো। এটি শুধু কোনো শো নয়, এটি একটি বাস্তবতা। আপনিও চাইলে আপনার ভয়ঙ্কর অথবা হরর ইমেইল আমাদেরকে পাঠাতে পারেন। অ্যাড্রেসটি হলো onthokar909@gmail.com, অথবা আপনারা 94.4 যাবে ফেলে গিয়েও বলতে পারেন, আমরা তার রেকর্ড করব। আপনারা চাইলে আমাদেরকে ফোন কল দিতে পারেন। ফোন কলের মাধ্যমে আমরা আপনাদেরকে ঘটনাটা আপনার পড়ে শোনাবো। তো ফোন কলের নাম্বারটি হচ্ছে 01886227109। আপনারা অনেকেই হয়তো পান না আমাকে, কারণ মোবাইল টেলিফোনে তখন লাইন থাকে না, কারেন্ট চলে যায়। তো দেখেছি অনেকগুলো মিস কল আসে, টেলিফোনে আবার মিস কল আসে কীভাবে। যাই হোক, এখন আমি আমার জীবনের সাথে একটি ঘটনা আমি আপনাদের সাথে বলতে চাই। স্পেশালি এটা আমরা বলতে চাই যে অন্ধকার এপিসোড 12 এটি স্পেশাল এপিসোড আমার জন্য, অনেকের জন্যই হয়তো বা 1 ঘন্টা করার ইচ্ছা আছে। ঘটনাটি শুরু করছি। আমার নানু ভাই মারা গিয়েছে আজ থেকে প্রায় 20 নাকি 15 বছর আগে। তো আমার যখন বর্তমানে আমার বয়স চলে 14। তো যখন আমার 7 বছর ছিল, 7 না 6 বছর ছিল, হ্যাঁ 6 বছর ছিল, তখন আমি গ্রামে গিয়েছিলাম। তো গ্রামে আমাদের একটি গোরস্থান আছে, গোরস্থান আপনারা চিনেনি। সেই গোরস্থানের পাশে আমার ফুল ফ্যামিলি, আমার বড় ভাইয়া, বাবা, মা সবাই মিলে সেখানে আমার নানু ভাইয়ের জন্য দোয়া করছিল। তো রিসেন্টলি আমার ছোট বোন অগ্নিকাণ্ডে মারা গিয়েছে, খুব শোক প্রকাশ করছি। তার কবর সেখানে, আমার নানু ভাইয়ের কবরের নিচে। নানু ভাইয়ের আমি একটু যদি বলতে চাই, পাহাড়ের মতো, পাহাড় যেমন একটু উঁচা থাকে, নিচে দিয়ে সমতল ভূমি তেমনই। তো যাই হোক, ওই ঘটনা আমার কোনো ঘটনাই প্রভাব ফেলে নেই। তো ঘটনাটা হচ্ছে, যখন নানু ভাই সবাই নানু ভাইয়ের জন্য হাত তুলে মোনাজাত করছিল, তখন আমি গোরস্থানে গোরস্থানে যেমন একটু লাফালাফি করে না, আমি যেমন করছিলাম। গোরস্থানটি হচ্ছে আপনার জানালার চেয়ে একটু ছোট, কোনো জানালা কিছুই নেই, শুধু হচ্ছে আপনার উপর দিয়ে একটা
কি বলে উপর দিয়ে একটা ছাউনি, আর কিভাবে বোঝাবো, গোরস্থান যেরকম থাকে। তো আমি গোরস্থানে একটু মানে এই যেখান দিয়ে কাটা থাকে মানে এই ওয়াল আছে না, ওয়ালে গিয়ে একটু উপরে বসছি, মানে খেলতেছি আর কি, এটা ডিঙ্গানোর চেষ্টা করতেছি। হঠাৎ দুই নাকি তিনজন আইসা আমারে উল্টে ফালাই দিছে, কিন্তু 2 থেকে 3 জন কিন্তু আমার আব্বু আমার তো ফুল ফ্যামিলি কিন্তু আমার সাথে ছিল। তারা বলছে তারা নাকি জানেই না, আমার বলতে গিয়ে এখন শরীরে একটা কাঁপুনি দিয়ে উঠেছে। তারা নাকি দেখেনি যে এখানে কেউ মানে তারা দেখেই না কেউ যে এটা আসছে এটা তারা বুঝেই না কেউ, দেখেও নাই কেউ। তো এটা দেখে নাই কেউ, তো আমার উল্টে ফালাইলো ওটাকে। তো কি বলবো, আর এটা একটা ভৌতিক ঘটনা, যদি আর কেউ নাই থাকে তো আমার উল্টে ফালাইলো ওটাকে। আমি এখন এটা ভাবি, এখন আমার শরীরটা কাঁপা দিয়ে উঠছে। আমার এমনি ভাই ভৌতিক ঘটনা বলতে অনেক ইয়া লাগে, মানে ভয়ও লাগে, আমার ইচ্ছেও করে। তখন ভৌতিক ঘটনা, আমি যে অন্ধকারে ভৌতিক ঘটনাগুলো শোনাই না, এরপর কিন্তু আমার রাতে ভাই অনেক ভয় করে। ধরেন আমার কম্বল আছে না, গরম থাকলেও যদি ধরেন পুরা শীত দেওয়া গরম হয়, তাও ভাই আমি পুরা পা থেকে মাথা পর্যন্ত কম্বল দিয়ে রাইখা রাখি, একটুও বাতাস ঢুকতে দিই না। কি বল, আমার ভয় করে, আমার শো করতেও মন চায়। তো যাই হোক, এই ছিল আমার ঘটনা। এখন সরাসরি চলে যাচ্ছি শান্তবের কাছে। ভাই আপনারা শুনেছেন হয়তোবা SM ওয়াফির কাছ থেকে তার জীবনের ছোটবেলার ঘটনাটি শোনার সময় আমার একটুখানি কাঁপুনি দিচ্ছিল, প্লাস রহস্যময় লাগছিল, আবার ভয় ভয়ও লাগছিল। তো কি বলবো, যাই হোক, খুবই মিস্টিরিয়াস ছিল। কিভাবে সম্ভব, এটা আমার কাছে আসলে কোনো ব্যাখ্যা নেই যে দুজন মানুষ উল্টে ফেলে রেখে চলে যায় কিন্তু কেউ টেরও পায় না। ঘটনাটি হয়তোবা সন্ধ্যার আগ দিয়ে অথবা সন্ধ্যার পরে। তো সে ছোট ছিল তখন, অত কিছু হয়তোবা বুঝতে পারেনি। তো ভাই ঘটনাটি অনেক ভয় লেগেছে আমার। আর আপনারা শুনলেনই, আসলে আপনারা ভাবতে পারেন যে ভৌতিক ঘটনা বা টেলিং খুবই সহজ একটা কাজ, আসলে এটা খুবই রিস্কি একটা কাজ। আপনারা হয়তো মানে ঘটনা শুনবেন চলে যাবেন, কিন্তু আমরা তো এভাবে পারবো না, আমাদের জীবনেও বিভিন্ন রিস্ক থাকে। তো সে অনুযায়ী আপনারা যদি আমাদের একটু সমর্থন করেন বা যদি আমাদের দিকটা দেখেন, তাহলে আমরা অনুপ্রাণিত হব। কাজটা কিন্তু অনেক রিস্কের, কোনো গ্যারান্টি নেই কখন কি হবে। তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করি আমরা এগিয়ে যাব। আপনারা আছেন যতদিন, অন্ধকারও থাকবে ততদিন। এবং বর্তমান বাংলাদেশে প্রেক্ষাপটে কি বলবো, একটু তো বর্তমানে আধুনিক যুগ হয়েছে, ঘটনাগুলো অনেক চাপা পড়ে গেছে। হয়তোবা এখন বেশি একটা শোনা যায় না বা দেখাও যায় না, কিন্তু এখন থেকে 20-25 বছর অথবা 2000 সালের আগে ঘটনাগুলো কিন্তু বেশ ছিল। আপনারা আপনাদের বেশি দূরাত্মীয় না, আপনাদের নানা নানি অথবা দাদা দাদির কাছ থেকে এমন অনেক ঘটনা শুনতে পারবেন গ্রাম অঞ্চলের। এই ঘটনাগুলো বেশ রহস্যময় এবং ভৌতিক। বর্তমানেও সমস্যা মানে এমন হয় না এমন বলা যায় না, কারণ গ্রাম অঞ্চলে এখনো অনেক মানে দুর্গম এলাকা আছে। তাছাড়া এখনো অনেকে এসব ফেস করে থাকেন, আমরা জানি না। অনেক ঘটনা আমাদের কাছে নিয়মিত আসে। তো ঘটনাগুলো আপনারা যতদিন চান আমরা শুনিয়ে যাব ইনশাল্লাহ। আর আগের ভিডিওতে আপনার মধ্যে দুজন কমেন্টও করেছে, আমরা দেখলাম, একটা নেগেটিভ কমেন্ট, একটা পজিটিভ কমেন্ট। তো ভালো লাগলো কমেন্টগুলো দেখে, ধন্যবাদ। আর না বলি, আপনারা যদি দেখার ইচ্ছা তাহলে দেখে নেবেন ভাই, আমরা এগুলো আসলে সমর্থিত না, এগুলো বলা আসলে ঠিকও না ন্যাশনাল মিডিয়াতে এক দুজনের বক্তব্য। তো কেমন লাগলো আমাদের SM ওয়াফি ভাইয়ের ঘটনাটি আপনারা জানাবেন। আমার সাথে আসলে এমন কোনো ঘটনা ঘটেনি যে শেয়ার করব, যদি আমার মনে পড়ে থাকে তাহলে আপনাদের জানিয়ে দেব। তো ভালো থাকবেন, সুন্দর। তো গাইস, আজকের জন্য আমি আমার ফার্স্ট সেগমেন্টটিকে এইখানেই রাখছি। প্রায় 20 মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে। তো ফার্স্ট সেগমেন্ট আজকে এই জায়গায়। গাইস, আমি এবং শান্ত ভাই একটু মানে খুব খারাপ লাগছিল, একটা কোক খাওয়ার জন্য বাইরে গিয়েছিলাম।
কোক খেতে গিয়ে গাইস আমাদের একটা হেডফোন অনেক পছন্দ হয়েছে M22 রিয়াদ কোম্পানির, তো ওটা নিয়ে এসে পড়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন, তো আমাদের এটা পছন্দ হয়েছে। ভাবছি এটাকে আপনারা ছবি দিয়ে দিয়েছি, স্ক্রিন আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে গাইস, অনেক চিপেস্ট রেট। অনেক আপনারা যদি রিভিউ চান তাহলে দিতে পারি, অনেক চিপেস্ট রেটে আছে ভাই। এটা নিয়ে আমি অনেক সত্যি করে বলছি অনেক খুশি গাইস। এটা সাউন্ড কোয়ালিটিতে শুরু হয়ে আছে, যাই হোক ওই বিষয়ে বাদ দিলাম। তো যেহেতু আমি এবং শান্ত ভাই মিলে, তো আমরা এখন আবার আমরা স্টুডিওতে আছি। আমরা কোক খেতে গিয়ে জিনিসটা এনে পড়েছি, এটা শুধু বলার জন্য এসেছিলাম। তো আপনাদেরকে আমি একটা গিবয়ের কার্ড শুনিয়ে দিব আজকে। তো শুরু করছি, মানে আগে সেকেন্ড শেষ করছি। একটা স্কুলে যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকদিন দায়িত্বে থাকেন, সবকিছু লাইট নিভিয়ে চলে যায়। সেখানে নাইট গার্ড যিনি থাকেন, সেই নাইট গার্ড স্পষ্ট শুনতে পায় যে বাচ্চাদের ক্লাসরুম থেকে বাচ্চারা পড়ছে, কোনো টিচার পড়াচ্ছে এবং বেঞ্চগুলো নড়ছে, সেই স্পষ্ট শব্দ তিনি শুনতে পান। এবং তারপর যেটা হয় যে সিসিটিভি ফুটেজ চেক করা হয়, এবং সিসিটিভি ফুটেজে যেটা দেখা যায় যে কোনো অবয়বের অস্তিত্ব নাই, কিন্তু বেঞ্চগুলো নড়ছে, টেবিল নড়ছে, এরকম কিছু একটা। সো ঘটনাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ঘটে। আমরা হাবিবুল্লাহ সিফাত ভাইয়ের কাছ থেকে ঘটনা শুনছিলাম, আব্দুল হামিদ ভাইয়ের কাছ থেকে কিছু ঘটনা শুনছিলাম। সো আব্দুল হামিদ ভাইয়ের কাছে আমরা আবারও যাবো তার দ্বিতীয় ঘটনাটা শুনতে। ভাই এখন কোন ঘটনাটা শোনাবেন আমাদেরকে? এখন যে ঘটনাটা শোনাবো তা হচ্ছে আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো তখন প্রায় আরো 10 থেকে 12 বছরের আগের ঘটনা। তখন আমি অনেক ছোট ছিলাম, যে ঘটনায় আমিও ছিলাম। আমি অনেক ছোট থাকার কারণে আমার মনে ছিল না, আমার বাবার কাছ থেকে ঘটনাটা শুনেছি। তখন আর কি যে আমার বড় ভাই ছিল, বড় ভাইয়ের বয়স ছিল, বড় ভাইয়ের নাম ইমরান, তার বয়স ছিল 12 থেকে 14 বছর। তখন আমার বড় ভাই আবার নানু বাড়ির বেশি একটা নেশা ছিল, যে নানু বাড়ি পালায় পালায় চলে যেত বাড়ি থেকে। তো কিছুদিন পর পরই বড় ভাই নানু বাড়ি চলে যেত, না বইলা বাড়ি সবার কাছ থেকে সবাই চিন্তা করতো এবং খুঁজে দেখতো যে নানু বাড়ি চলে গেছে। আর আগে তো গ্রামের রাস্তাঘাট এত উন্নত ছিল না, গাড়ি ঘোড়া বেশি ছিল না। আর আমাদের যে নানু বাড়ি ছিল সেটা ছিল যে বিল, আমরা বিল চিনে যে পানি থাকে, আবার যেমন শুকায় যায়, ওই সময় ক্ষেত হয়, ওই বিল পানি দিয়ে অনেক জঙ্গল পানি দিয়ে তারপর যে নদী, তারপর আমার নানি বাড়ি। প্রায় হেঁটে যেতে, এখন তো গাড়ি ঘোড়া রাস্তা হয়েছে, যেতে আধা ঘন্টা 40 মিনিট লাগে, কিন্তু আগে যখন যেতে হতো হেঁটে, তখন আর কি প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যেত এই নদী পানি দিয়ে। তখন হঠাৎ আমার বড় ভাইয়াকে বাড়ির সবাই কেউ খুঁজে পেতেছে না, যে ইমরান কোথায় গেল, ইমরান কিন্তু খুঁজে পেতেছি না। তখন বাড়ির সবাই বলতেছে যে আমি উপরে দাদু দাদি দাদা যারা ছিল আব্বুর কাছে বলতেছে যে আপনি একটু দেখেন ও নানু বাড়ি গেছে নাকি। আর তখন তো মোবাইলের এত ব্যবস্থা ছিল না, অত উন্নত ছিল না এলাকা। তখন আব্বুরে বলতেছে যে আপনি নানু বাড়ি যান, গিয়ে দেখেন যে ইমরান নানু বাড়ি গেছে নাকি। তখন প্রায় 3টার মতো বাচ্চা, আব্বু বলতেছে ঠিক আছে যাও তো লাগবে, আমার ছেলেকে তো খোঁজা লাগবে। তখন আব্বু রওনা দিবে, তখন আমার বয়স ছিল 4 বছর। তখন আব্বু যাইবো নানু বাড়ি, তখন আমি আবার আব্বুকে না দেখলে অনেক কান্নাকাটি করতাম, সবসময় আব্বুর সাথে থাকতাম। তো আব্বু যখন চলে যেতে রয়েছে তখন আমি কান্নাকাটি শুরু করছি যে আমি আব্বুর সাথে যাবো, আমি আব্বুর সাথে যাবো। তখন তো আব্বু রাজি হইতেছে না, যে আস্তে আস্তে না কাজ হয়ে যাবো। তখন আমার কান্নাকাটি দেখে আব্বু নিতে অনেক বাধ্য হলো, যে কিছুতে আমি মানতাছি না। তখন আব্বু, আমি ছোট থাকার কারণে আব্বু আমাকে কাঁধে নিয়ে তারপর হাঁটা শুরু করলো। তখন প্রায় যাইতে যেতে 3টার দিকে রওনা দেয় দুপুরে, আব্বু যেভাবে বলেছে আমার কাছে, ওই সময় 3টার দিকে রওনা দেয়। যেতে যেতে প্রায় আসরের পর পর্যন্ত হয়ে যায়, যে মাগরিবের আগ পর্যন্ত সময়টাই ওই সময় যায়। নানু বাড়ি গিয়ে বলতেছে যে ইমরান কি জায়গায় আসছে। তখন নানু বাড়ির সবাই বলতেছে যে কই না তো, ইমরান তো এই জায়গায় আসে নাই, ইমরানে কি হয়েছে। তখন আব্বু বলতেছে যে ইমরানকে তো খুঁজে পেতেছি না। বলতেছে ইমরানকে খুঁজে পেতেছে না মানে কখন থেকে? তখন বলতেছে দুপুর থেকে খুঁজে পেতেছি না। তখন বলতেছে না ইমরান তো আসে নাই। তো আব্বু বলতেছে ঠিক আছে আমি চলে যাই, তো ইমরান যদি এই জায়গায় আসে তাহলে কি কোনো জায়গায় যাইতে দিয়ে না, এই জায়গায় রেখে দিয়ে পরে আমাদের কাছে খবর পাঠায়। আচ্ছা ঠিক আছে। আমার আব্বুর কাছে বলতেছে যে আপনি এখন চলে যাবেন, এই জায়গায় থেকে যান। আমার আব্বু বলতেছে যে না, আমার ছেলে হারায় গেছে, আমার তো ছেলেকে খুঁজতে হবে, থেকে গেলে হবে নাকি। তখন মাগরিবের সময় হয়ে যায়, ওনারা বলতেছে যে যাইতে যাইতে তো 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবো।
একটা কাজ করে, এটা যে হারিকেন, আগের যুগে যে হারিকেন ছিল, যে আগুন দেয়া, কেরাসিন দিয়ে আগুন দেয়া, তারপর যে গাছের মতো থাকে ওটার ভিতর যে হারিকেন, ওই হারিকেন দেয় আব্বুর কাছে। আব্বু হারিকেনটা আমার হাতে দিয়ে আমাকে কাঁধে নিয়ে হাঁটা শুরু করে। তখন প্রায় যেতে যেতে যখন 1 ঘন্টার পথ পাড়ি দিলাম জঙ্গলের বিলের যে মাছ বরাবর, তখন দেখলাম যে চারোপাশ থেকে আজানের শব্দ আসতেছে। আব্বু যে বলছে আমার কাছে আজানের শব্দ আসতেছে। তখন আব্বু আমার কাঁধে নিয়ে চলতেছে। তখন আসলে এশারের পর সময় যখন গেল, আরো আধা ঘন্টা যখন পাড়ি দিল, তখন একটা খাল সামনে, ওই খালের যে কাছাকাছি আব্বু গেল, তখন দেখলো যে খালের এক পাশে একটা, যে কি বলবো আব্বু যেভাবে বলছে আমার কাছে, তখন আমি ছোটবেলায়, কারণ আমার মনে ছিল না, যে একটা খালের এক পাশে একটা বিশাল বড় একটা কালো একটা অবয়ব, যার চোখগুলো অনেক লাল বর্ণের ছিল, তার লোমগুলো ছিল বড় বড়। তখন আমার আব্বু আবার এত বেশি ভয় পেত না এইসব গুলোকে। আমি দেখে তো কান্নাকাটি শুরু করেছি, তারপরে জড়াই ধরেছি। আব্বু আমাকে সান্ত্বনা দিয়ে বললো যে কিছু হইব না। তখন আব্বু আবার যে আমার দাদি ছিল, আমার দাদি আবার অনেক বড় একটা কবিরাজ ছিল, ওই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারছে। আব্বু আমাকে কোল থেকে নামায়া সাইডে রাখা, তখন আব্বু বলছে যে আব্বু লুঙ্গি কাঁচার দিয়ে, যে লুঙ্গি বদলে যে লুঙ্গি কাঁচা দেয়, ওই কাঁচার দেওয়ার পরে বামকে দোয়া দূরত পরে বাম পা দিয়ে মাটির ভিতর গোল দাগ দিয়ে, তারপর ওই জায়গা থেকে বাম পা দিয়ে মাটি উঠে হাতের ভিতর নিয়ে ওই অবয়বের দিকে ছুঁড়ে মারলো। কারণ ছুঁড়ে মারার সাথে সাথে অবয়বটা উদা হয়ে গেল। উদা হয়ে যাওয়ার পরে আব্বু আমাকে আবার কাঁধে নিয়ে হাঁটা শুরু করলো। তখন হাঁটতে হাঁটতে প্রায় আমার 2 জায়গায় নানু বাড়ির মাঝখানে বিশাল বড় একটা নদী আছে, যে ওই নদীটা লঞ্চ চলাচল করে, টলার আছে ওই জায়গায়। আগে তো মেশিনের টলার ছিল না, যে খেওয়া, যেটা হাত দেওয়া ওইটাকে আমরা খেওয়া বলি, ওই খেওয়ার যে মাঝি চালায়। তোমার দেখলো যে নদীর কাছে যাওয়ার পরে যে নৌকা মাঝি আবার সন্ধ্যার পরে চলে যায়, রাস্তাঘাট একটু ভালো না, তাই কি রাতে থাকে না মাঝি। তখন দেখে যে নৌকা নদীর ওই পার, আর এই পার একটা দোকান আছে, ছোট দোকানও বন্ধ হয়ে গেছে, এসার সময় হয়ে গেছে তাই আর কি। তখন আপু বলতেছে যে একা একা এমনি তো আর যাওয়া যাবে না, নদী সাঁতার কেটে তো যাওয়া যাবে না, এত বিশাল বড় নদী। তখন আবার ওই পাশ থেকে যদি আবার কেউ আসে নৌকা দিয়ে, তখন আবার ওই নৌকা চালায় এই পাশে আসলে যেতে পারবো। তখন আব্বু আমাকে না বসে রয়েছে ওই জায়গায়, বসে থাকার পরে প্রায় অনেকক্ষণ বসে রয়েছে। তখন হঠাৎ আব্বু যখন নদীর দিকে খেয়াল করলো, তাকিয়ে দেখলো যে নৌকা এই পাশে। আব্বু দেখে অবাক হয়ে গেল, আমি তো নৌকা ওই পাশে দেখলাম নদীর, তাহলে নৌকা এই পাশে আসলো কিভাবে? তখন আব্বু বলতেছে যে যাই হোক, কেউ যদি আসতো তাহলে তো আমি দেখতাম এই জায়গায় যাওয়ার জন্য। রাস্তা তো একটা আছে, মাটির রাস্তা, কাঁচা রাস্তা, আর 2 পাশে তো বিল, একটা রাস্তা যেতে যেতে হবে। তাহলে নৌকা দিয়ে আসলো, কিন্তু নৌকার ভিতরে তো এই জায়গায় আসলো, কেউ তো আসবে, নৌকা তো আর একা একা আসতে পারবে না। তখন আব্বু কিছু না মনে করে বললো যে হইতে পারে কেউ আসছে না, দেখি নাই, আমি শিখি নাই। তখন আব্বু আমাকে বলছে যে নৌকা ভিতরে উঠে গেছে আব্বু। উঠে যাওয়ার পরে নৌকা চালাইতেছে আব্বু, তো আবার আগে মাছ ধরতো আব্বু, আব্বু নৌকা চালাইতে পারে। তো নৌকা খেওয়া দিতে দিতে যখন নদীর মাছ বরাবর গেল, তখন দেখলো যে নৌকা আর সামনে যেতেছে না। তখন তো আব্বু একটু ভয় কাজ করতেছে আব্বুর ভিতরে, যে নৌকা নদীর মাঝখানে কোনো জায়গায় যেতেছে না, তো অনেক ভয়ের একটা বিষয়। তখন আব্বু যে আবার আমি আমার সাথে, আব্বুর সাথে আমি ছোট অনেক, এটা নিয়ে আব্বু আরো বেশি ভয় পেতেছে। তখন আব্বু উপর দিকে তাকিয়ে দেখলো যে আসমানের উপর দিয়ে প্রায় 7-8টার মতো কালো লাল বনের আগুনের গোলা উড়ে উড়ে যেতেছে। এটা দেখে তো আব্বু আরো বেশি ভয় পেয়ে গেছে। তখন আব্বু অনেক দৌড় পড়তে শুরু করলো, এবং নদীর দূর থেকে একটা আলোর মতো একটা আসতেছে। আসার পরে দেখে যে তখন কাছাকাছি আসলো আলোটা, তখন আব্বু দেখলো একটা আগুনের অনেক বড় একটা অগ্নিশিখা আব্বুর দিকে আসতেছে। আব্বু অনেক দৌড়, আব্বু তো অনেক দৌড় পারতো, দাদির কাছ থেকে শিখছে, পড়তেছিল। ওর মাধ্যমে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠলো, কিছু হয় নাই। তো আবার নৌকা চালানো শুরু করলো আব্বু। নৌকা চালাইতে নদীর এই পাশে এসে পড়ে। আসার পর আবার আমাকে কাঁধে নিয়ে, তখন ওই সময় আস্তে আস্তে আমাদের যে হারিকেন ছিল, হারিকেনও নিভে যায়, খুট করে অন্ধকার চারদিক থেকে। আব্বু বলছে যে মনে হচ্ছে যে অন্ধকারে পুরো আমাকে ডেকে ফেলতেছে, এরকম অন্ধকার। তখন আব্বু মানে কি রাস্তা দেখা হাঁটতেছে, কোন রকম রাস্তা যে চাঁদের আলোতে দেখা যায়। হাঁটতে হাঁটতে প্রায় যখন আমাদের বাড়ির কাছাকাছি আশা করি, প্রায় আরো আধা ঘন্টার মতো সময় লাগবে বাড়িতে যাইতে। ওই সময় কি আব্বু আর একটা খাল,
ওই খাল ওই জায়গায় একটা কালভার্ট আছে, ওই কালভার্ট ওই জায়গায় দুই সাইডে দুটা বড় যে তাল গাছ, ওই তাল গাছের ভিতর, তাল গাছের থেকে আব্বু যখন নজর দিল যে আমাকে কাছে নিয়ে গিয়া, তখন দেখলো যে তাল গাছের দুই পাশে দুইটা পাও দিয়া ওই যে এর আগে যে অবয়বটাকে দেখছে সে ওই রকম একটা অবয়ব, কালো, চোখগুলো লাল, লোমগুলো অনেক বড় বড়। সে আব্বুর দিকে তাকিয়ে রয়েছে বা আমাদেরকে তাকিয়ে রয়েছে যে কিছু একটা বলবে সে। তখন আব্বু অনেক চেষ্টা করতেছে, আবার ওই আমাদের যে কালভার্টটা ছিল এর আগে ওই জায়গায় অনেক ঘটনা ঘটছে, তারপর এই জিনিসগুলো দেখে আরো বেশি ভয় পেতেছে। এর আগে অনেক আমার আব্বুর এক চাস্তো ভাই ছিল, তাকে ওই কালভার্টের জায়গায় কি আর কি মিয়া ধরে মাথা নিচে দিকে যে মাটি ভিতর পুঁতে রাখছিল। এটা দেখে আব্বু আরো বেশি ভয় পেতেছে যে এই জায়গা দিয়ে তো নিচে দেওয়া দেওয়া ঠিক হবে না, কারণ কোনো কাজ হইতেছে না, মনে দৌড় দৌড় পড়তেছে। তখন আব্বু চিন্তা করলো যে এই জায়গাতে না গিয়ে খালের অন্য জায়গাতে বইরা একটু পানি আছে ওই জায়গাতে খালের ভিতর যাওয়া যাবে কি হাইটা লুঙ্গি কাঁচা দেওয়া। তখন আমি তো অনেক ভয় পেতেছি যে আমার অবস্থা পুরো খারাপ, আব্বু তো দেখে আব্বু আমার অবস্থা দেখে আব্বু অনেক ভয় পেতেছে, এভাবে তো আব্বু অনেক ভয় পেতেছে। তখন আর কি খালের সাইডটা তো হাইট ছাড়তে অন্য জায়গায় গেল, যেই খালে পাড়ি দিবে তখন ওই জায়গায় আবার আমার আব্বু একটা বন্ধুর বাড়ি। তখন আমার আব্বুর বন্ধু আসছে, আসা বলতেছে কিরে ওই সব কিরে দোস্ত এটা কি? তখন আমার আব্বু বললো কিরে আমার পুরারে চিনতে পারতেছে না আমার ছেলে, বলতেছে যেটা আমার ছেলে। তখন আমার আব্বু বুঝতে পারছে যে কি তোমার যেটা আমার ছেলে। তখন আব্বুরে অনেক প্রশ্ন করতেছে আবল তাবল, বলে যে কিছুই জানে না, কিন্তু আমার আব্বুর বন্ধু তো সব জানে, আমার আব্বু জানে। তখন আমার আব্বু বুঝতে পারছে এটা কি অন্য কিছু, যে কিছু করার জন্য এই জায়গায় আসছে। তখন খাল যখন পাড়ি দেবে, খালের ওই পাড়ি তো আমার আব্বুর বাড়ি আমার আব্বুর বন্ধুর বাড়ি একসাথে আমাদের বাড়ি। তখন আর কি আমার আব্বুর বন্ধু বলতেছে যে দোষ তুই আগে খালটা পাড়ি দে পরে আমি যে পাড়ি দিতেছি। তখন আমার আব্বু বলতেছে যে না আগে তুই পাড়ি দে পরে আমি যেতেছি। পরে এটা অনেক তর্কাতর্কি হয়ে যাচ্ছে, আমার আব্বু বলতেছে যে তুই আগে পাড়ি দিলে তোর সমস্যাটা কি, তুই আমাকে আগে বলতেছ। তখন তো ও রাজি হইতেছে না কিছুতেই। তখন আব্বু বুঝতে পারছে যে এইভাবে রাজি হবে না। তখন আমার আব্বু যে লুঙ্গি ছিল লুঙ্গি কাঁচা দেয়া ওকে বলতেছে যে দেখ আমি তোর চিনতে পারছি, তুই আমার কোনো ক্ষতি করিস না, আমার কোনো ক্ষতি করিস না, আমি অনেক কিছু জানি, আমি তোর ক্ষতি করবো কিন্তু। এটা বলার পরে সাথে সাথে সে উদাও হয়ে যায়, মানে বাতাসের সাথে মিশা যায়। তখন আব্বু আর কি দৌড়াদৌড় পড়তে পড়তে আমাকে কাঁধে নিয়ে বাড়ি এসে পড়ি। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। অলরাইট, দুটো ঘটনা আমরা শুনলাম এবং তৃতীয় ঘটনাটা আমরা শুনবো, বাট তার আগে দেখা যাক ফেসবুকে কারা কারা আমাদের সাথে আছেন। facebook.com/jagof ফেসবুক পেজ, এখানে তুষার যেটা বলছেন যে আগে আমার আজকে একটা বেশি কোনো ঘটনা শোনাতেই পারবো না আমি, তো যেহেতু আজকে আমরা কোনো একটা ঘটনা শোনাতেই পারবো না, আজকে আমার বেশি বড় ভিডিও করার মানে ইচ্ছা নাই কে, তো হট সিটে আমি শান্ত ভাইকে ডাকছি। গাইস, আপনাদের ঘটনাগুলো কেমন লাগলো জানিয়ে দিবেন। আর আমি ওয়াফি ভাই থেকে জানতে চাচ্ছি আজকের মানে বুথ সেকেন্ড সেগমেন্ট তার কেমন লাগলো, 10-এ কত দিবে সে? হ্যাঁ 10-এ 9.5 দিবে। আমার কাছেও ঘটনাটা বেশ ভালো লেগেছে, মনে হয় মাদ্রাসার ছাত্র তো। জি আপনি ঠিক ধরেছেন। তো এখন সময় 12টা বেজে গেছে প্রায়, আমার বিদায় নিতে হবে। আপনারা জানেন যে তো গাইস স্টুডিওরে আমরা কিছুদিন পর লোকেশন বলবো, অথবা ওয়াফি ভাই চাইলে এখনই বলে দিতে পারে, কিন্তু উনি যেখানে নিয়েছে আসলে ওখান থেকে আমার বাসাটা অতটাও কাছে না, আমি বেশি দূরে আছি, তার জন্য আজ বিদায় নিতে হবে। তো আমরা খুব শীঘ্রই যদি শান্ত কষ্ট হয় তাহলে দেখি ভাই কয়বার পাল্টাবো স্টুডিও বলেন? না সমস্যা নেই, আপনি আচ্ছা আমি বিদায় নিয়ে নিই, আপনার ভালো থাকেন, পরের এপিসোডে দেওয়া হবে। আর আমি নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করছি, তাই ইদানিং একটু অফ ফর্মে চলে যাচ্ছি। শিগগিরই আপনারা আমাকে থার্ড সেগমেন্টে নতুন একটা টপিকের বিষয়ে আপনারা দেখতে পাবেন, অথবা আমরা নতুন আরেকটি সেগমেন্ট চালু করতে পারি, সম্ভাবনা রয়েছে। তবে এটা আমি নিজস্ব ব্যক্তিগতভাবে আমি শুধু পরিচালনা করব, সেখানে ওয়াফি ভাই থাকবেন, কিন্তু উনি কিছু বলবেন নাকি ওটা ঠিক জানি না আমি। তো আমি আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি। ওয়াফি ভাইকে ধন্যবাদ একটু কনসিডার করার জন্য, কারণ আমি এখন ফোর্থ সেগমেন্ট এবং থার্ড সেগমেন্টের জন্য নতুন কিছু করার চেষ্টা করছি। আর আপনারা যদি চান তাহলে আমাদের SM ওয়াফি ভাই বই মেলার জন্য বই লিখবে আপনারা চাইলে, কিন্তু আপনার মানে অনেক সমর্থন থাকতে হবে। আর এর জন্য আমরা কমিউনিটি পোস্ট দিব, সেখানে যদি সর্বাধিক যদি মানুষ চায় তাহলে একমাত্র হবে, না হয় আমরা আশা ছেড়ে দিব।
আর একটি বই প্রকাশ করা কিন্তু অতটাও সহজ কাজ না, বিভিন্ন প্রকাশনালয় খুঁজে হয়। আই থিঙ্ক ওয়াফি ভাইয়ের এটা অভিজ্ঞতা আছে, তা থেকে কিছু শুনে নিয়ে। তো আমার বই লেখার অনেক ইচ্ছা, কিন্তু ভাই বই যে লেখা লাগে ভাই, এটা আমার কাছে একটা প্যারা মনে হয়। এতগুলো লিখবো, যদি ভাই একটু টাইপিং করার সুযোগ থাকতো তাও হয়তো আমার মনে ভালো হতো। তো যাই হোক, আজকে যেহেতু শান্ত ভাই বিরিয়ানি নিয়ে নিলেন আমাদের কাছ থেকে, থার্ড সেগমেন্ট আজকে আমি করি, এরপরে থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে উনি করবেন। থার্ড সেগমেন্ট আমার শান্ত ভাইকে করাইতে মন চায়, কারণ থার্ড সেগমেন্ট আমি এত ভালো করেও বলতে পারি না। হ্যাঁ, আমি এত ভালো করেও বলতে পারি না, শান্ত ভাই যত ভালো করে বলতে পারে। তো আজকে যে টপিকটা হচ্ছে, তো আজকের টপিকটা হচ্ছে যে আজকে আমি এটা টপিক সিলেক্ট করে রাখছি, যেটা হলো সূরা জিন পড়লে জিন চলে আসে। তো এটা হচ্ছে একটা টপিক, অনেকেই দেখেন এই কুসংস্কারে বিশ্বাস করে। সূরা জিন পড়লে কেন জিন আসবে আপনি বলেন? সূরা জিন হচ্ছে আল্লাহর কর্তৃক একটি পাঠানো একটি জিনদের, যে জিন যে আসলে পৃথিবীতে আছে মহান আল্লাহ তাআলা এটা প্রমাণস্বরূপ এই সূরা জিন পাঠিয়েছে। কারণ আপনারা যে বলছেন যে সূরা জিন পড়লে জিন চলে আসে, কেমন জানবো? এসব কীভাবে আপনারা বিশ্বাস করেন আমাকে একটু বলবেন? সূরা জিন পড়লে রাত 3টা বাজে সূরা জিন পড়লে জিন কীভাবে চলে আসবে আপনি আমাকে বুঝান। এটা কোনো ব্যাখ্যাও নাই, কিছুও নাই। যদি আপনারা এসব বিশ্বাস করেন তাহলে আমার মনে হয় আপনারা কাফের হয়ে যাবে। গাইস, যেহেতু আছে কোনো রিসার্চ আসে নেই, সেহেতু কিন্তু আমি এই জিনিসটা, যেহেতু আছে কোনো মানে লোকেশন আসে নেই, সেহেতু আমি আজকের জন্য শুধু অনলি ফর দিস টাইম আমি আজকে রিসার্চ করছি, মানে রিসার্চ সেগমেন্ট করছি। সূরা জিন পড়লে কেন আপনি জিন আসবে? এটা একটা মানে অবাস্তব কথা। সূরা জিন পড়লে কখনো জিন আসবে না, আসেনি, আর কখনো আসার সম্ভাবনাও নেই। তো সূরা জিন পড়লে কখনো মানে এটা মূলত আল্লাহ কর্তৃক জিনদের জন্য একটি সূরা, যে জিন বলতে আসলেই পৃথিবীতে কিছু আছে। সূরা আল্লাহ কিন্তু বলে দিয়েছেন জিন এবং ইনসান হলো মানুষ জাতি এবং জিন হলো জিন জাতি। আমরা যে অন্ধকার করছি, অন্ধকার মূলত হলো একটি জিন জাতির জন্য শো। এটা আপনারা অনেকে ভাবেন এটা হরর শো। হরর বলতে কি আপনারা ভৌতিক কিছু বুঝেন, কিন্তু সত্য কথা কি যে ভৌতিক বলতে কি অনেক পৃথিবীতে কিছু নেই, জিন বলেছে। তা আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন সূরা রহমানে ফাবিআইয়া আলা রব্বিকুমাতু, আবার বলছি ফাবিআইয়া আলা রব্বিকুমাতু কাযিবান, হে পৃথিবীর জিন ও মানব জাতি, তোমরা তোমার রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। তো এখানে কিন্তু জিন এবং মানুষ জাতির কথা বলা হয়েছে। পুরো দুনিয়া উল্টে যাবে, কিন্তু আল্লাহর একটা মানে বাণী উল্টাবে না। তো আমি বলতে চাই এগুলো হচ্ছে এক প্রকার কুসংস্কার। আপনারা কুসংস্কারে দয়া করে কেউ পা দিয়েন না কুসংস্কারে। সূরা জিন পড়লে রাত 3টা বাজে সূরা জিন পড়লে কোনো জিন কিচ্ছুই আসে না। আপনারা চাইলে রিসার্চ করার জন্য একবার পড়েও দেখতে পারেন, যদি আমি পড়া দেখি নেই। কারণ ভাই আমার মানে আমি জীবনে একটা জিনিস করতে শিখি না, এটা তো রিস্ক নিয়ে কাজ করা। তো মনে হয় না আমি এখন এটা নিয়ে করতে পারবো। তো আপনারা পারলে রাত 3টা বাজে একবার জিন সূরা চালায় দেখতে পারেন, ফলাফলটা আমার কমেন্টে বলে দিবেন। তো আমরা একটা বই মেলার আগে আমি যে একটা ভাই আবার শান্ত ভাই চলে এসেছেন। তো দেখলাম একটা ইমেল আসলো হরর সেগমেন্ট দিয়ে, আপনি কি সেটা করতে চান? ভাই রাস্তায় গেলাম, কতক্ষণ খাড়ায় আছিলাম, একটা গাড়িও নাই। আজকে স্টুডিওতে কাটাবো, যেহেতু শোয়ার জায়গা আছে, আজকে স্টুডিওতে কাটাই সকাল 7টা বা 8টার দিকে চলে যাব। আসলে আমার ডলার দিয়ে যাতায়াত করতে হবো, কিন্তু এখন আর ডলার পাইতেছি না, গাট পুরো ফাঁকা। আর তাছাড়া একটা নিরাপত্তারও বিষয় আছে, তাই আমি ভাবছি আজকে এখানেই থেকে যাব, তাই আবার চলে আসলাম। তো এতক্ষণ কি আলোচনা করছিলেন ভাই? সূরা জিন পড়লে রাত 3টা বাজে সূরা জিন পড়লে জিন আসবে, এটা কেন আসবে আপনি এর একটু বলুন ভাই। এটা কি কন্টেন্ট সেগমেন্ট হচ্ছিল নাকি রিসার্চ? ভাই যেহেতু আছে মানে আমি একটা এত বড় বুক আছে ভাই, একটা ইমেল কিন্তু আসছিল কিন্তু আমি ওটা খেয়াল করি না। এই জন্য আমি ভাবছিলাম যে কোনো ইমেল আসেনি, সেহেতু আমি রিসার্চ সেগমেন্ট করি, কিন্তু ইমেল তো আসছে। তাহলে ভাই যেহেতু আসছে আপনি করে দেন ইমেলটা। ভাই ইমেলটা কি আজকে পড়বেন? আজকে তো বেশ রাত হয়ে গেছে ভাই, অলরেডি মনে হয় 12:30 বেজে গেছে। ইমেলটা ভাই বেশি বড় না, 1-2 মিনিটে হয়ে যাবে। আপনি শোনালেন তাহলে ভাই, ভালো হয়। এতক্ষণ ধরে যেহেতু পরিচালনা করতেছেন, আমি না হয় বুথ সংগ্রহতে কিছুটা দেখা নেব। ভাই বুথ সমগ্র আছে হবে না।
ভাই তাহলে আজকে আপনি শুয়ে থাকুন আর আমার এই ভিডিও করা শেষ হলে আমি জি বাসে ভাই, আজকে একটু পরিচালনা করেন। আমি সাইডে একটা মানে জিনিস রিসার্চ করি, কারণ নতুন সেগমেন্ট করবো ভাই, ওটার জন্য আমার অনেক তথ্য দরকার আছে। আজকে আমার ইমেল, আচ্ছা আমি আজকে ইমেল করবো না। তো যেটা বলছিলাম সুরো জিন বলে রাত 3টা বাজে কখনোই জিন আসবে না। তো এটা ভুয়া কথা, এটা একটা মিথ্যা কথা, আমাদের এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। তো ভাই এটা বেশি বড় না করে ভালো, কারণ আমাদের কাছে এখন পর্যাপ্ত তথ্য নেই। যদি এমন হতো আমরা বিভিন্ন প্রমাণ, তথ্য, দলিল বা এগুলো সহকারে দেখাতে পারতাম, তাহলে হয়তো বা বেশি শ্রেয় হতো। এই রিসার্চটা আমি পার্ট 2 করতে যাচ্ছি, বিভিন্ন দলিল সহ নির্জন। ভাই তাহলে আমার ডিসিশন অনুযায়ী ফার্স্ট সেগমেন্ট, সেকেন্ড সেগমেন্ট, থার্ড সেগমেন্ট এবং ফোর্থ সেগমেন্ট, থার্ড সেগমেন্টে আমি না হয় আপনি যদি না চান আমি করব, কিন্তু ফোর্থ সেগমেন্ট আপনার করতেই হবে। ফোর্থ সেগমেন্ট তো ভাই বুঝ সংগ্রহ। না ভাই, ফোর্থ সেগমেন্ট কখনোই বুঝছামো না, এটা একটা রিসার্চ সেগমেন্ট। সরি, ফিফথ সেগমেন্ট হচ্ছে রিসার্চ সেগমেন্ট। উনি নিচ্ছেন মূলত 3টা সেগমেন্ট, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ। ফোর্থ হচ্ছে বুথ সমগ্র, তাই ফিফথ হচ্ছে আপনার এই রিসার্চ। রিসার্চ সবসময় হবে না, রিসার্চ বা থার্ড সেগমেন্ট, থার্ড অ্যান্ড ফিফথ সেগমেন্ট সবসময় পাবেন না, কিন্তু ফোর্থ এবং ফোর্থ সেগমেন্ট পাবেন। আপনারা শান্ত ভাইয়ের কাছ থেকে ফোর্থ সেগমেন্ট পাবেন, কিন্তু ফিফথ অ্যান্ড থার্ড সেগমেন্ট সবসময় পাবেন কিন্তু সবসময় না। তো যেহেতু আজকে আমি আপনাদেরকে একটা এই নোটিশ দিতে আসছি, তো আপনারা বই মেলার আগে আমি একটা প্রস্তুতি অনুযায়ী এটা রাখছি। পিপুলস অ্যাওয়ারনেস কনফারেন্স, প্লেস লাইভ ব্রডকাস্ট, প্রাইস 20 টাকা অনলি। নাম, ফোন, বয়স, লিঙ্গ, ভাষা, থানা, জেলা ইত্যাদি লিখে পাঠিয়ে দিবেন আপনারা আমাদের ইমেইলে, এবং আপনাদের জন্য একটা কুপনও রাখছি। আমরা এখানে টাকার কথা উল্লেখ করেছি, কোনো টাকাই দেওয়া লাগবে না, একদম ফ্রি, একদম ফ্রি। এই প্রথম 1 মাসে যারা এই মানে রেজিস্ট্রেশন না ইমেল করবেন তাদের জন্য একদম ফ্রি। তো আমি আপনারা কী করবেন তা লিখে দিচ্ছি। নাম, ফোন, আমরা এটা ফর্ম দিয়ে দিলাম এই যে এখানে, তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো নাম, ফোন, বয়স, লিঙ্গ, ভাষা, থানা এবং জেলা লিখে পাঠিয়ে দিবেন আমাদের এই ইমেলে ondogard909@gmail.com, অথবা কি ফোন করে জানাই দেবে পারেন। তো এ দেখলে তো পারলেন। তো এখন আমরা ফোর্থ সেগমেন্ট শুরু করছি, বুথ সমগ্র। তো বুথ সমগ্র আমাদের একটি ইন্টারেস্টিং ঘটনা আছে গাইস, আপনারা পড়লে মজা পাবেন। আমি 2বার করে পড়েছি, ঘটনাটা আমার অনেক ভালো লেগেছে। তো একটু একটা বিরতি 2 মিনিটে। আসসালামু আলাইকুম, আমি ওয়াফি বলছিলাম, এমপের ওয়াফি থেকে। জি ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ শরীফ বলছিলাম। জি আপনি কি জীবনে খুব বোর ফিল করছেন? হ্যাঁ ভাই, আপনি কীভাবে জানেন? ওয়াফি তো ভাই সবই জানেন। আচ্ছা আপনি কি ফান ভাই, আমি তো এটাই চাচ্ছিলাম, আপনি কীভাবে আমার মনের কথা জেনে যাচ্ছেন? ভাই আপনারা জানবে কে? আমি ওয়াফি, আমার সাথে রয়েছে তালহা। আমরা 2জন মিলে আপনাদেরকে দিব মজা। কি ভাই সত্যি বলছে? ওয়াফি কখনো মিথ্যা কথা বলে না। ঠিক আছে ভাই, আপনি আমাকে এটার একটা সমাধান দেন। সমাধান দেওয়ার জন্যই তো আমি চলে এসেছি। আপনি আপনার মোবাইলে ইউটিউবে গিয়ে বা ফেসবুকে গিয়ে
ওই আয়। পাঠানো যাবে। আমরা অনেক আবেগ কৌতূহলী মানুষদের নিয়ে তৈরি করেছি একটি শো। এটি শুধু কোনো show নয়, এটি একটি বাস্তবতা। আপনিও চাইলে আপনার বড় বা বড় ইমেল আমাদেরকে পাঠাতে পারেন। শেষ, আজকে শেষ। অ্যাড্রেসটি হলো ONTHOAR909 না করলে রাখা হবে না, করবো না আমরা। অথবা আপনারা 94.4 জাগো এফএমে গিয়েও বলতে পারেন। আমরা তারপর অন্ধকার, এটি কোনো বাস্তবতা। জিনিস বলতে চাইতো আমি বুঝি। শান্ত ভাই, আমি আপনাকে একটা জিনিস বলতে চাই। আচ্ছা ভাই, আপনার কি কোনো সমস্যা আছে? আপনি ভাই বলেন যে এটা আপনি করবেন, এখন বলতেছেন আমি করবো। আপনাকে আমি ছোটো করার জন্য কথা বলছি না, আপনাকে শুধু একটু বোঝানোর জন্য বলছি। ভাই আমি আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড সেগমেন্ট মানে ফিফথ সেগমেন্ট করলাম। এখন ভাই আমার মন চাচ্ছে না যাতে আমি মানে ফোর্থ সেগমেন্ট আছে করি। আমার মনে চাচ্ছে এটা যেন সামনে থেকে হয়। তো যেহেতু আছে হবে না, কাল আমরা এপিসোড 13 সিজন 1 থেকে করবো। তো আজকের জন্য আমি ওয়াফি এবং শান্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যদি শান্ত ভাই এসে আপনাদেরকে উৎসমগ্র করে তাহলে হবে, তা না হলে আজকের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আগে লাস্টবারের মতো বলে যাই, আমরা একটা স্পন্সরশিপ খুঁজছি। যারা আমাদের স্পন্সর হবেন তারা অতি দ্রুত আমাদের ফেসবুকের সাথে যোগাযোগ করুন। আমরা অনেক ইমার্জেন্সি কি বলে স্পন্সর খুঁজছি। আপনারা আমার ফেসবুকের সাথে দয়া করে একটু মানে এই মেসেজ পাঠাবেন। ফেসবুকটা হচ্ছে ইম্পেরিয়র ওয়াফি। এই আর কি, একটু কি বলার জন্য আবার ব্যাক করলাম, তো চলে যাচ্ছি। আমরা অন্ধকার এপিসোড 11 সিজন 1-এ অতি জনপ্রিয়তা এবং আমাদের মানে জনপ্রিয়তা এবং আপনাদের স্বার্থে আমরা একটা ফ্যান্স গ্রুপ খুলেছি। তো ভিডিওটার লাস্ট অ্যানাউন্সমেন্ট আপনারা শুনে রাখুন। সংযোজন করা হলো যে আমরা 14/11/2025 সাল হতে আমরা একটি ফ্যান্স গ্রুপ খুলেছি। ফ্যান্স গ্রুপটির নাম হচ্ছে অন্ধকার বাই ইম্পেরিয়র ওয়াফি। তো আপনারা স্ক্রিনে হয়তো বা দেখতে পাচ্ছেন। তো এই গ্রুপটিতে আপনারা যারা জয়েন হয়ে যাবেন, অতি শীঘ্রই জয়েন হয়ে যান। এখন বর্তমানে এটা খোলা আছে, কিন্তু অতি শীঘ্রই এটা আমরা প্রাইভেট করে দিব নিরাপত্তার স্বার্থে। খবরটি শেষ হলো।